জীবনভর এক সরল রৈখিক পথে চলেও জীবনের অন্তে এসে কোনো অনিয়ম করা চলে না, তাহলে এই সাফল্য পর্যবসিত হতে পারে ব্যর্থতায়। জীবন চলার পথেই চেনা যায় কে যে কার। বন্ধুরা, অয়ের গল্পে আমাদের আজকের পর্ব অন্তঃসার। ভাইজান, এখন কি হইব? শীতটা কেমন যাই যাই করেও যাচ্ছে না, বাইরে ঠান্ডা বাতাস। বছরের এই দিনটা মায়ের অনেক প্রিয় ছিল। মা বলতো ঘাম হয় না, গায়ে আঁচল টেনে দিলে কেমন আরাম। 3 দিনের মধ্যেই মা কেমন অতীত হয়ে গেলেন। মা পছন্দ করতেন, মা বলতেন, সবকিছু কেমন অতীতের মতো করে বলতে হচ্ছে। কি অদ্ভুত। বড়ই আচার দিব কইরা বড়ই কিনে আনলেন, সাদে শুকাইতে না শুকাইতে কালামা মইরা গেলেন। আর কেমনে কইরা 3 দিন পার হয়ে গেলেন। দুপুর তো প্রায় হয়ে এলো, খাওয়া দাওয়া। বকুল, তুই যা, 2 পট চাল ধুয়ে বসিয়ে দে, আমি আসছি। আচ্ছা। আপু, মায়ের হাতে রান্না আর খেতে পারবো না। বরং রান্না বান্না থাক। শামসু, এই গাড়ি বের করো, চলো সবার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসি। খালুজান তো কাচ্চি বিরিয়ানি খায় না। ও বাহ, তাহলে বাবার জন্য অন্য কিছু আনি। বাবা কোথায়? বাবা মায়ের ঘরে সারাক্ষণ কেমন জানি মায়ের কথা নিয়ে শুনে থাকে। আমাদের এখন সবার উচিত বাবাকে বেশি বেশি করে সময় দেওয়া। আমাদের সবারই তো ঘর সংসার আছে। বাবা একদম একা হয়ে গেলেন, মা চলে গেছে, বাবা সত্যি সত্যি একা হয়ে গেলেন। চলো। প্রিয় ভাই, আমার সন্তান, আমার নিকট আত্মীয়, আমার নানু ভাই, আমার দাদু ভাই আর নারীগণ, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার স্ত্রী আয়েশা খানের কুলখানিতে আপনারা এসে সৃষ্টিকর্তার কাছে তার রুহের মাগফিরাতের জন্য শান্তি কামনা করেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। আমার স্ত্রী আয়েশা খানের সাথে আমার 42 বছরের সম্পর্ক। উনি আমার স্ত্রী ছিলেন না, উনি আমার প্রেয়সী ছিলেন, আমার প্রথম প্রেম। আমার ভালোবাসা, আমাদের ভালোবাসাকে আমরা অটুট রেখেছি। সেই প্রাপ্তি হিসাবে আমার 3 সন্তান, হেমা খান, সমু খান আর প্রেমা খান।
আমার স্ত্রী শুধু স্ত্রী ছিলেন না, একজন আদর্শ মা ছিলেন, প্রতিবেশীদের আদর্শ সঙ্গী ছিলেন। আমি অনেক সময় রাতে বাইরে থাকলে সে আমার জন্য অপেক্ষা করে বসে থাকতেন, আমার উপরে রাগ করতেন, আমিও রাগ করতাম, কিন্তু আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। আজ সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। আমার স্ত্রী আমার থেকে 12 বছরের ছোট ছিল। আয়শা কি করে পারলো আমি জানি না। আপনারা তার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই পাহাড় সমান শোককে যেন ভুলে গিয়ে সারা জীবন আমি তাকে ভালোবেসে যেতে পারি, আমি তাকে যেন ভালোবেসে যেতে পারি। সবাই আমাকে দোয়া করবেন, সবাই দোয়া করবেন। একটু বসুন, আমি ভেতর থেকে আসছি। আজহারউদ্দিন খান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। খ্যাতি, যশ, অর্থ, বিত্ত সবই পেয়েছেন তিনি তার এই এক জীবনে। তার 3 সন্তান, হেমা, সমু এবং প্রেমা। স্ত্রী, সন্তান আর সামাজিক পরিমণ্ডল নিয়ে বেশ সুখেই ছিলেন আজহার খান, কিন্তু হঠাৎ করেই তার স্ত্রী বিয়োগ ঘটে। পুরো পরিবার শোকে ভেঙে পড়ে। সবচেয়ে বেশি শোকাহত হন আজহার সাহেব নিজে। বহু বছরের সঙ্গীকে হারিয়ে তিনি যেন দিশেহারা হয়ে পড়েন। সন্তানরা তাদের নিজ নিজ ক্ষেত্রে ব্যস্ত হয়ে উঠতে থাকে, আর ক্রমেই একা হয়ে ওঠেন, নিঃসঙ্গ হয়ে ওঠেন এই সফল ব্যক্তি 70 বছর বয়সী আজহারউদ্দিন খান। আমাদের গল্পের শুরু এখানেই। হেমা, 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 দেখ তো মা, পত্রিকাটা দিয়ে গেল কিনা। ওহ, প্রেমা, মা, ওই দেখ তো ওই হালকা চাদরটা তোর মা কোথায় রেখেছে। আমার কেমন যেন হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। এই বকুল, বকুল, এই বকুল, আরে সকালের মধুর চাটা তো দিলি না। ওষুধটা তো শেষ হয়ে গেছে, ওষুধটা শেষ হয়ে গেছে। এই শামসু, শামসু, এই আমার ওষুধটা লাগবে যে। কি ব্যাপার, কি ব্যাপার, সবাই কোথায় গেল? সবাই কি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? আচ্ছা, আমি কিছুতেই বুঝতে পারছি না তোমরা সব ব্যাপারে এত অধৈর্য হয়ে যাও কেন? আমি কি এখানে বেড়াতে এসেছি? আর তখন থেকে তোমার বাচ্চা করছো কেন? বাচ্চাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, ওরা তোমার বাচ্চা না? শোনো, তুমি রাহেলার মাকে ফোন করবে, তাকে তুমি সরি বলবে, যা যা বলার দরকার তাই বলবে। রাহেলাকে আমার দরকার, আমি আর কোনো বাচ্চা কথা শুনতে চাই না। তুমি কি জানো সংসারে একটা ঠিকঠাক কাজের লোকের কি দরকার? আর একটুও বাজে কথা বলবে না। আমি আগামী পরশুদিন বাড়ি ফিরছি, আমি আসার আগেই যেন রাহেলা বাসায় ঢোকে। বাই। কি রে বাবা, কার সাথে তোর রাগারাগি করছিস? কার সাথে আবার? তোর বেকুব দুলাভাইয়ের সাথে। এত বোকা লোকের সাথে সংসার করা যায়? কি যাতা বলছিস? দুলাভাই কত ভালো মানুষ। ভালো মানুষ না কচু। হিমার শশীর সাথে রাহেলার একটু লেগেছে। আচ্ছা, সে হিমার শশীর বিচার না করে রাহেলাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলে ওকে নাকি আর দরকার নেই। হ্যাঁ, তো ঠিকই তো করেছে। আপু, হিমশশীর থেকে কাজের মেয়ে বড় হলো বলো? হ্যাঁ, তুমি তো তাই বলবে। ঘর সংসার তো করো না, তুমি কি বুঝবে কাজের লোকের কি দরকার? কি রে আপু, প্রেমার বিয়ে নিয়ে কথা বলছিস? না রে ভাই, আমাকে এবার বাড়ি ফিরতে হবে।
ও হ্যাঁ, ওই রিমার সঙ্গে ওই বিষয়টা নিয়ে আমি আলাপ করেছিলাম। থাক, তোর বইয়ের কথা আর বলিস না। একবার তো দেখতেও আসলো না। তা আসবে কেন? আসলে বাবার দায়িত্ব ভাবিকে নিতে হবে না? আচ্ছা দেখ, রিমা তো এরকমই, তোরা তো জানিস, মেনেও নিয়েছিস। বাদ দে ওর কথা, আসল কথায় আয়। আচ্ছা বাবার কি অ্যারেঞ্জমেন্ট হবে? কি হবে? প্রেমা আছে, বকুল আছে, বাবা এই বাড়িতেই থাকবে। আপু, আমি না তোকে একটা কথা বলতে ভুলে গেছি। আমার নেদারল্যান্ডের স্কলারশিপটা হয়ে গেছে, আমি নেক্সট মান্থেই চলে যাব। ও, আর রিমার যা রিয়াকশন, তাতে করে মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া ছাড়া বেশি কিছু করতে পারবো বলে মনে হয় না। তাহলে এসবের মানে কি? বাবাকে কি এখন আমি ঘাড়ে চড়িয়ে চিটং নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, এটা কে বলেছে? দেখ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবো একটা কিছু, এই জন্যই তো আমরা আলাপ করছি না। আচ্ছা, বাবাকে টেক কেয়ার করবে এমন একজন মানুষ পাওয়া যাবে না? আমরা মান্থলি তাকে পে করব। হ্যাঁ, কিন্তু এমন বিশ্বস্ত মানুষ কোথায় পাওয়া যাবে? আর তাছাড়া বাবার যে ডিপেন্ডেবল স্বভাব, মা থাকতে তো মাকে ছাড়া এক গ্লাস পানিও খেত না। এখন আচ্ছা একটা কাজ করা যায় না, মানে ভালো দেখে একটা বৃদ্ধাশ্রমে যদি বাবাকে ব্যবস্থা করা যায়। আমি মাঝে মধ্যে খোঁজ খবর নিয়ে আসলাম। ও, তোমরা এখানে? খুব ভালো, খুব ভালো। আমি আমার সিদ্ধান্ত তোমাদেরকে জানাতে এসেছি। তোমরা তো খুব ব্যস্ত যে যার জীবন নিয়ে। আমি ঠিক করেছি আমি এই বাড়িতেই থেকে যাব। বাবা তুমি একা? না না, কোনো অসুবিধা হবে না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আমার জন্য তো ওই বকুল আর শামসু রয়েছে, ওরা আমার দেখাশোনা করবে। আমার আমার কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আমি তো বললাম তুই তো সেমিস্টারের আগে এটা পেয়ে যাবি। হ্যাঁ, আমি ব্যাংকের সাথে কথা বলেছি। আচ্ছা প্রেমা শোন, এখন আর কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, একটা ফোন আসছে। ওকে ওকে, তুই ভালো থাকিস, কোনো টেনশন নিবি না, আমরা তো আছি এখানে। ওকে ওকে আপু, বাই 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 বাই। হ্যালো। উফ, এতক্ষণ ধরে ফোন ব্যস্ত থাকলে দরকারি কথা বলা যায়? প্রেমা ফোন করেছিল নেদারল্যান্ড থেকে। কতদিন পর দুই বোন কথা বললাম, তাই একটু লম্বা কথা হয়ে গেল। ও, তাই তো বলি প্রেমাকেও কেন পাচ্ছি না। তো ভালো, খুবই ভালো। দুই বোনে মিলিয়ে তোমরা জমিয়ে সুখ দুঃখের আলাপ করো, আর এদিকে সবকিছু সর্বনাশ হয়ে ধ্বংস হয়ে যাক। কি বলছিস সুমন? কি সর্বনাশ হয়েছে আর কি ধ্বংস হয়ে যাচ্ছে? বাবার শরীর খারাপ করেনি তো? না, ওনার শরীর খারাপ করবে কেন? ওনার শরীর ও মন দুই একেবারে টকবকে তরুণের মতো ফুটছে। দেখ, এসব হেয়ালে আমার একদম ভালো লাগে না। কি হয়েছে সোজাসুজি বল। বলবো, আর বলবো বলেই আমি তোমাকে ফোন করেছি। আর আমি যদি নাও বলি তাহলে তোমরা এমনিই শুনতে পাবে। আরে বাবা, কি হেয়ালি শুরু করলে? এখন কিন্তু সত্যি আমার মেজাজ খুব খারাপ হচ্ছে। বাবা বাবা বিয়ে করেছে। কি? কবে? কাকে? আমরা কিছুই জানলাম না। কি করে জানবে? খোঁজ খবর রাখো বাবার। ও, এখন সব দোষ আমাদের হয়ে গেল না? কেন? তুই তো ঢাকায় থাকিস, তুই খোঁজ দিতে পারলি না? তা কিছুটা কাম খেয়াল তো আছি, না হলে কি বাবা এই কাজ করে? এখন কি হবে আমাদের? হ্যাঁ, মানুষের কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? আমার শ্বশুর বাড়িতে আমি কি জবাব দেব? আরে থামো তো আপা, তুমি আছো তোমার শ্বশুর বাড়ি, এদিকে এদিকে নতুন বউ, ইয়াং সুন্দরী। বাবার মাথা খেতে কতক্ষণ সময় লাগবে ওনার? বাড়ি ঘর টাকা পয়সা সব সব কিছু যাবে। আর আর বংশধর যদি একটা পয়দা হয় তাহলে তার কোনো কথাই নেই।
এটা আপনি কি করছেন? কেন, চুলে কলম দিয়েছি? অনেকদিন ধরে ভাবছিলাম। কি খারাপ লাগছে? একদমই না, কিন্তু আপনি আপনি মনে হচ্ছে না। তাহলে কি রকম মনে হচ্ছে? তোমার বুড়ো জামাই, হ্যাঁ, সাজগোজ করে ইয়াং থাকার চেষ্টা করছে। তোমার কপাল খারাপ। শোনেন, আপনার বয়স একটু বেশি, সেটা তো আমি জেনেই আপনাকে বিয়ে করেছি, তাই না? আর কেন করেছি সেটা বলি। বলো শুনি। শোনেন, আপনি যদি ইয়াং হইতেন, একটা সুন্দর চেহারার মেয়ে দেখা বিয়ে করতেন, আর অন্য চেহারা দেখেই ছোক ছোক করতেন। আর এখন আপনি শুধু আমাকেই দেখবেন আর আমাকে নিয়েই চিন্তা করবেন। তুমি ঠিকই বলেছ, সারাদিন কাজ করতে মন বসে না। সারাদিন তোমার হাতটা ধরে পাশে বসে থাকতে মন চায়। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। আর ওই যে বললেন না কপালের কথা, অনেক সময় নিজেই নিজের কপালকে পাল্টাতে হয়, আর আমি সেই চেষ্টাই করছি। মানে? মানে হলো, আমি আপনার সংসার গড়তে চাই, আপনার সেবা করতে চাই, আর সেটাতেই আমার সুখ। এই মা, কথা বলতে বলতে তো চাই ঠান্ডা হয়ে গেল। এই যে আজকে থেকে কিন্তু আপনার চায়ে আর চিনি হবে না, চিনি দেয়া বন্ধ। শোনো, চায়ে চিনি লাগবে না। তুমি আমার পাশে বসে মিষ্টি মিষ্টি কথা বলবে, চিরতার পানীয় মধু মনে হবে। কথায় বলে বিংশ শতাব্দীতে শোকের আয়ু নাকি মাত্র 3 মাস, আবার সেটা আজহার সাহেবের বেলায় হয়ে দাঁড়িয়েছে মাত্র 2 মাস। প্রাণপ্রিয় স্ত্রীর মৃত্যুর পর কাউকে না জানিয়ে না শুনিয়ে হঠাৎ করে তিনি বিয়ে করে ফেলেন তার চাইতে 45 বছরের ছোট এক অবিবাহিত মেয়েকে। আপাত দৃষ্টিতে আজহার সাহেবকে সুখী মনে হলেও এই অসময়ে এই অসমবয়সী বিয়ে আজহার সাহেবের ছেলে এবং মেয়ের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে, আর আজহার সাহেবকে বা কোথায় নিয়ে দাঁড় করায়, চলুন দেখা যাক। হ্যালো হ্যালো বড় আপা, ওই ডাইনি, সাক্ষাৎ ডাইনি, সারাক্ষণ খালুর কাছে কাছে গুড় 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 কইরা বেড়ায়, আমাকে দাঁড়ে কাছে বিরতে দেয় না। তোরা কি করিস? হ্যাঁ, তোরা অধিকার খাটাতে পারিস না? তোরা তো ওই বাড়ির পুরনো লোক। আফাই যে কি কন, ওই বৌমণি, বৌমণি হইলো এখন এই বাড়ির কর্তা। উনি উনি তো সব কিছুই করে। আর খালুজান, খালুজান তো তার প্রেমে একদম গদ গদ। রঙিন কাপড় চোপড় পইরা, চুলের মধ্যে কলম মাইখা একটা শিব ঠাকুর হইয়া উনি খাটের উপর বইসা থাকে। আর বৌমণি হাত টিপবো, পাও টিপবো, মাথা টিপবো, এক মুহূর্ত চোখের আড়াল হইতে চায় না। বৌমনি আবার কে? কার কথা বলছিস? কার কথা গম্মু আবার? আপনার ছোট আম্মা। চুপ! এক থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দিব। আমার কোনো ছোট আম্মা নেই, আমার একটাই মা ছিল, উনি মারা গেছেন। হ, এটাই তো আমগো মুশকিল। একবার আপনি ফিসবেন, একবার বৌমনি ফিসবো। এই দুইজনের হিসাব শিখাইতে খাইতে আমগো জীবন নষ্ট। থাক, আর বাজে কথা বলতে হবে না, ফোন রাখ তুই। আচ্ছা, ফোন রাখলাম। আসসালামু আলাইকুম। বুইড়া বয়সে বাপের এসে মতি বরং, আর পোলা মাইয়া কাইন্দা যারে যায়। এই নাও তোমার রাতের শেষ ওষুধ। বাবা, তোমাকে না প্রতি রাতে 5টা করে ওষুধ খেতে হয়, জানো? এই ওষুধ খেয়ে তো বেঁচে আছি, তাছাড়া তোমার হাতের যত্ন। থাক, আর প্রতি রাতে নতুন নতুন করে আমার প্রশংসা করতে হবে না। এই নাও, দুধটা খেয়ে নাও। আহ, আবার দুধ? তুমি তো আমাকে যুবক বানিয়েই ছাড়বে। কি যে বলো না তুমি। শোনো, তোমার বয়সটা একটু বেশি, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, আমার কখনো খারাপও লাগে না।
কিন্তু এই যে তুমি আমাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকো, এটাতে আমাকে নিজেকে কত সৌভাগ্যবান মনে হয় তুমি জানো? আরে না 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 না, তুমি সারাদিন ঘরের কাজ কাম করো, তারপরে এই বুড়ুরা যত্ন আত্মীত। না না না, কচু, সারাদিন আমি করার মতো কোনো কাজই খুঁজে পাই না। সবে তো মাত্র 2 জন মানুষের সংসার, তার উপর চাকর বাকর ড্রাইভারে ঘর গিজগিজ করে, আমার একদম ভালো লাগে না। না, আচ্ছা তোমাকে একটা অনুরোধ করে রাখবে? তোমার অনুরোধ? ঠিক আছে, একবার বলেই দেখো। বলছিলাম কি, হ্যাঁ, সবে তো মাত্র কয়েকটা কাজ, সেগুলো আমি হাতে হাতে সেরে ফেলতে পারবো। আর মানে ওই যে একটা কাজের মেয়ে আছে না, ওই যে বকুল, ওনা একটা বেয়াদব, শুধু মুখে মুখে তর্ক করে আর বসে বসে গিলে, একদম কাজের না। ওকে আমি তাড়াতে চাই এবং কালই তাড়াতে চাই। কি আশ্চর্য! এই সংসার তোমার, এই সংসারে ভালো মন্দ সবকিছু তুমি বোঝো, তোমার যা ইচ্ছে তাই করো। তবে একটা কথা, আমার সোহাগ আহ্লাদের কমতি যেন না হয়, যদি হয় আমি কিন্তু বরদাস্ত করব না। হ্যালো, হেই, এত সমস্যা কি বলতো? হ্যাঁ, ঘন্টা পর ঘন্টা চেষ্টা করে তোকে ফোনে পাওয়া যায় না। আপু আমি ক্লাসে ছিলাম, আপু বলো। রাখ তোর ক্লাস, এদিককার খবর শুনলে ক্লাস ফেলে ঢাকায় ছুটে আসবি। কেন, কি হয়েছে আপু? ওই মহিলাকে নিয়ে আবার কিছু হয়েছে নাকি? ওই শয়তান বেটি বাবার মগজগুলো শরবত বানিয়ে খাচ্ছে। কি করেছে জানিস? কি আপু? বকুল, শামসু সবাইকে, বাড়ির যত পুরনো কাজের লোক ছিল সবাইকে ঝেঁটে বিদায় করেছে, তো আবার মিথ্যা অপবাদ দিয়ে। তুই এক কাজ কর না বোন, তুই একটু ছুটি নিয়ে চলে আয়, তাহলে 2 বোন মিলে একটু বুদ্ধি পরামর্শ করা যাবে। আমার না ভালো লাগছে না রে প্রেমা। আর এইদিকে বকুলটা যখন ছিল তাও একটু খোঁজ খবর নিতে পারতাম, এখন তো আমি পুরোই অন্ধকারের মধ্যে। আচ্ছা 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 আপু, আমি দেখছি কি করা যায়। তুমি একটু শান্ত হও। হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ রে বোন, তুই একটু চেষ্টা কর, একটু ম্যানেজ করে চলে আয়। হ্যাঁ, আমার একদম ভালো লাগছে না রে প্রেমা। আচ্ছা আচ্ছা আপু শোনো, তুমি প্লিজ একটু শান্ত হও, আমি দেখছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসবো। হ্যাঁ, তুমি প্লিজ একটু শান্ত হও। হ্যাঁ, ভালো থাকিস। দোস্ত, ওই সিনেমাটা দেখছো না? ওই যে নায়িকাটার নাম যেন কি, ও মনে পড়ছে, পারভিন। কি জামাটা পড়ছে, কত সুন্দর। আমি তো দেখলাম, সেদিনকে দেখলাম। এই এই এই, তুমি কে? এই, তোমাকে ঢুকতে দিল কে? এই এই, তুমি সুমর পাওয়ার তুলে বসলো কেন? হ্যাঁ, এই এই, বকুল বকুল, বকুল তো নেই। এই মোমো মোমো মোমো, দেখো 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 কে, দেখো মোমো। কি হয়েছে, এত জোরে চাপাচ্ছ কেন? মনে হচ্ছে বাসায় ডাকাত এসেছে। আরে হ্যাঁ, ডাকাত তো। এই দেখো, এক অদ্ভুত লোক সোফার মধ্যে পা দিয়ে এখানে বসে আছে। কে 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 সে? আরে ও ডাকাত হতে যাবে কেন? ও হচ্ছে আমাদের বাসার নতুন ড্রাইভার, মজনু মিয়া। মজনু মিয়া, বলো সাহেবকে বুঝিয়ে বলো যে তুমি আমাদের বাসার নতুন ড্রাইভার। ড্রাইভার? হ্যাঁ। তুমি তো আমাকে আগে দেখাওনি। আসলে হয়েছে কি, তুমি তো সবসময় ঘরে বসে থাকো, কি করে দেখবে বলো? ও হচ্ছে আমার এই ড্রাইভার। ও হ্যাঁ, তাই তো, আমি তো ঘরেই বসে থাকি। ও ভাই যাও যাও, তুমি ড্রাইভার রুমে যাও যাও। সরি ভাই, যাও যাও যাও। কেমন আছেন আপনি? না, বেশি ভালো না, শরীরটা ভালো যাচ্ছে না। আচ্ছা, ওই ডকুমেন্টসগুলি সব নিয়ে এসেছেন তো? জি, আপনার কথা মতো আমি দানপত্র সব ঠিক করে এনেছি। ও আচ্ছা, ওই যে 30 লক্ষ টাকার বিষয়টা,
জি, সে বিষয়ে দানপত্র তৈরি করেছি। আপনি সব ভালো মতো পড়ে ঠান্ডা মাথায় সই করবেন, কোনো তাড়াহুড়া করবেন না প্লিজ। না না, আমি কোনো তাড়াহুড়া করব না। আমি মানে নিজের ইচ্ছেই তো দলিল লিখতে দিয়েছি। জি আপা, আমি একটু পানি খাবো। খালি পানি খাবেন? না 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 না, আমার বাসায় কোনো মেহমান খালি পানি খায় না। মোমো, তুমি একটু যাও, একটু চা নাস্তার ব্যবস্থা করে যাও 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 যাও। ভাই, জি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ আপনি যাকে খুশি তাকেই দান করতে পারেন, এবং আপনার কথা মতো আমি সবকিছু মুমু বেগমের নামে দানপত্র তৈরি করেছি। কিন্তু আপনার ছেলে মেয়েদের এইভাবে হক থেকে বঞ্চিত করা কি ঠিক হচ্ছে? দেখুন, আমার 3 সন্তানকে আমি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করিয়েছি। আমার বাবা আমাকে শুধুমাত্র লেখাপড়া শিখিয়েছে। আজকে আমার চেষ্টা, আল্লাহর রহমতে সবকিছু হয়েছে। আপনি এটুকু ভেবে খুশি থাকেন, আমি কারোর প্ররোচনায় লিখে দিচ্ছি না। জি অবশ্যই। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। না না, কেন কেন কি চা? ও কি আসি মানে? এত খুশি সংবাদ নিয়ে এসেছেন, চা খেয়ে যান। হ্যাঁ, একটু চা খেয়ে যান। ঠিক আছে, আরেকদিন খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি খাও, সে তো খেলো না। না আমি খাবো? ছেলেমেয়েদের সঙ্গে দূরত্ব, পরিবারের পুরনো কাজের লোকের বিদায় এবং আত্মীয় স্বজনদের কাছে ঘেঁষতে না দেয়া কোনো ঘটনায় যেন স্পর্শ করতে পারে না আজহার খানকে। তখন তিনি সুন্দরী, যুবতী, নববধূ মুমুর ছলাকলায় খুবই আচ্ছন্ন। 70 বছর বয়সী আজহার খানের জীবনে এ যেন এক নতুন ঘোর। মুমুর প্রেমের ঘোরে এতটাই বিভোর আজহার সাহেব যে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি মুমুর নামে লিখে দিতেও প্রস্তুত ছিলেন তিনি। এতে করে যে তার সন্তানরা তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এই ঘটনাটিও খুব একটা রেখাপাত করেনি আজহার সাহেবের মনে। কিন্তু পরিণতি কি ভালো হয়েছিল? চলুন দেখা যাক। ওই গেলা, আমার ওষুধটা একটু দাও। দিবই তো, আমারও তো একটা জান নাকি। সারাদিন কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই। এবার একটা কাজের লোক লাগবেই লাগবে। তাহলে বকুলকে ফোন করো, সে তো আসতে চায়। কেন বকুল? কেন বকুল ছাড়া এই দুনিয়াতে আর কোনো কাজের লোক নেই? রাগ করছো কেন? সে আমাদের পুরনো লোক। সে সে আমাদের এখানে অনেকদিন কাজ করেছে, তার কোনো দাবি দাওয়া নেই। কাজের লোকের আবার কিসের দাবি দাবা? নাকি দাবি করার মতো কোনো সম্পর্ক ছিল তোমার তার সাথে? আহা, কি সব আবল তাবল বলছো? সে 10 বছর আমাদের বাসায় ছিল, সে এই একটুখানি থেকে এসেছে। থাক, পুরুষ মানুষকে আমি একদমই বিশ্বাস করি না। সে কাজের লোকই হোক আর মহারানী হোক। এই আমার ওষুধটা একটু দাও। এই নোংরা কথা আমার একেবারে ভালো লাগে না। 5 টাকার কুড়মুড়ে পথ, সব বকওয়াস বন্ধ। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক। ফ্যানটা ছাড়লে কেন? ও মা, ফ্যান ছাড়বো না তো এই গরম আমি কি করে থাকবো? এমনিতে রাতের বেলা আমার বেশি গরম করে, গা জ্বালা করে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি একবারই দম নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? শুধু মুখে শোয়া দিয়ে তো চলবে না, শরীরে তো একটু আরাম লাগবে বলো। যেও না,
এই বউ মা মারা যাবার পর আমাদের সংসারটা কেমন তছনছ হয়ে গেল রে আপা। মা বেঁচে থাকতে কখনো বুঝতেই পারিনি কত বড় একটা শক্ত ছাতা ছিল মাথার উপর। মানে বাবা এরকম একটা কাজ করবে আমার কল্পনায় কোনোদিন আসেনি জানিস। তুই, আমি, প্রেমা, আমরা সবাই পর হয়ে গেলাম। আপন হলো কিনা ওই অচেনা অজানা ওই ডাকিনি মেয়েটা, সাক্ষাৎ একটা জাদু করিনি। মেয়ে মানুষ যখন শয়তানি করে সেই শয়তানি ধরার ক্ষমতা পুরুষ মানুষের কম্য নয়। আচ্ছা, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব লিখে নিয়েছে না? সব। উকিল তো আমাকে তাই বললো। জানিস আপা, মানে আমাদের ওই গ্রামের ভিটাটাও ছাড় দেয়নি, ওইটাও নিয়ে নিয়েছে। আচ্ছা, মার যে 34 ভরি গয়না ছিল সেগুলো কোথায়? বাদ দে তোর গয়নাগাটি। যে বাড়িতে তুই আমি বড় হলাম সেই বাড়ি হাতছাড়া হয়ে গেল, আর তুই আছিস গয়নাগাটি নিয়ে। কেন বাদ দেব? ওগুলো আমার মায়ের গয়না। মা কত কষ্ট করে সংসার থেকে টাকা বাঁচিয়ে ধীরে ধীরে ওগুলো গড়েছে। ওগুলোর উপর তো বাবার কোনো অধিকার নেই, সে অন্য কাউকে এগুলো দিয়ে দিবে। আচ্ছা বাদ দে, এগুলো নিয়ে কথা বলে কি লাভ বল। আচ্ছা দুলাভাই কোথায়? অফিসে গেছে, চলে আসবে 8টা নাগাদ। ও, তুই কি দুলাভাইকে বলেছিস এসব বিষয়ে কিছু? বিয়ের ব্যাপারে জানে, জমি জমার কথা কিছু বলিনি। এসব কি বলার মতো কোনো কথা বল? আমিও রিমাকে বলিনি কিছুই। কতদিন থাকবি চিটো? এই তো আজকে রাতের ফ্লাইটে চলে যাব। একটা দিন থেকে যা না ভাই, তোর দুলাভাই আসলে কথাবার্তা বললে ভালো লাগতে পারে। না রে আপা, মানে আমার চলে যাওয়াটাই ভালো। এখন কাউকে ফেস করতে ভালো লাগে না, মানে এত প্রশ্নের সম্মুখীন হতে হয়। সবার থেকে নিজেকে আড়াল করে রাখতে পারলেই ভালো লাগে, সেটাই বরং ভালো। এমন একটা কাজ প্রশ্ন করলে কি অ্যান্সার দেবো তখন বল? বাবা, আমি একটু পানি খেতে চাই। পানি। কোথায় গেল? করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি, দোষ করেছি আমি, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণা। আস্তে মজুমিয়া আস্তে, বুড়ো তো জেগে যাবে। কেন বুড়ারে ঘুমের ওষুধ দাও নাই? খাওয়াইছি তো, কিন্তু বুড়ার যে কাশির দমক, ওষুধে কাজ হয় না। কালকের থেকে বুড়ারে ডাবল ডোজের ঘুমের ওষুধ দিবা। সারাদিন তো তোমার কাছে পাই না, শুধু রাতে পাই। শালা বুড়ার এই চাপ আমি আর নিতে পারব না। শোনো মজনু মিয়ার কথা, বুড়ারে আমি ডাবল ডোজের ওষুধ দেই, আর বুড়া খায়া
মইরা যাক না? কেন মরে গেলে আমার ভালো না? এখনো তো ভালো না, কারণ কাগজপত্র দলিলপত্র কিছুই তো হাতে পাই নাই। আগে হাতের মুঠায় পাই আর লই, তারপরে তো করুমি। তারপরে দিনে আর রাইতে আমি আর তুমি, আমি আর তুমি কিছু লাগবে? হ্যাঁ লাগবে, তোমার শাস্তি। তোলে তোলে এই অবস্থা, আমার বাড়িতে আমার বউ হয়ে এই ড্রাইভারের সাথে ফষ্টি নষ্টি। তোকে তোকে আজকে আমি মেরেই ফেলবো, তোকে আমি আজকে মেরেই ফেলবো। আমি জানতাম মজদু, এমন একটা কিছু হইব। মজদু, এর লাইগা মাথার কাছে অস্ত্র রেখা ঘুমাই। এটা নামাও মজু, এটা নামাও মজু। স্বামীর লাগে সোহাগ না, এই বুড়া স্বামীর লাগে সোহাগ। এই বুড়া আজকে মরবো। মজু না, মজু না, মজু না, মজু না। আরে ছাড় মজদু, মজু মজদু, মোমো 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 মোমো। পুলিশ 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 পুলিশ। আমাকে তোরা ক্ষমা করে দিস, আমি তোদের অযোগ্য পিতা। চুপ করো বাবা, থামো। না না, তোরা ক্ষমা করলেও তোদের মা আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমি যে অপরাধ করেছি। বাবা বাবা থামো, থাক না এসব কথা। এখন এসব চিন্তা করে কি হবে বলো? সামনের দিনগুলোর কথা চিন্তা করো, ভবিষ্যতের কথা চিন্তা করো। ভবিষ্যৎ, আমার তো ভবিষ্যৎ কিছুই রইল না। আমি তো নিঃস্ব হয়ে গেলাম রে, আমি তো নিঃস্ব হয়ে না গেলাম। বাবা, না তুমি নিঃস্ব হওনি, তুমি সব হারিয়ে আবার আমাদের ফিরে পেয়েছো। দেখো, আমরা তোমার 3 সন্তান, তোমার পরম শক্তি। কার সাধ্যি আছে আমাদের কাছ থেকে তোমাকে ছিনিয়ে নেয়? আছে তো বাবা। মুমু কখনোই আজহার খানকে ভালোবাসেনি। 70 বছর বয়সী আজহার খানের স্ত্রী রূপে সে নিজেকে দেখতে কখনোই প্রস্তুত ছিল না। এর পুরোটাই ছিল মুমু আর তার প্রেমিক মজনুর নীল নকশার একটি অংশ। তাদের মূল উদ্দেশ্য ছিল আজহার খানকে মুমুর ভালোবাসা আর সৌন্দর্যে মুগ্ধ করে তার অর্থবিত্ত সবকিছু হাতিয়ে নিয়ে তাকে হত্যা করা। কপাল গুণে বেঁচে গেছেন আজহার খান, আবার তিনি ফিরে পেয়েছেন তার আসল শক্তি, আসল সুখ, তার নিজের সন্তানদের। বন্ধুরা, যে কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমাদেরকে আরও সতর্ক হতে হবে, বিবেচনায় রাখতে হবে পারিপার্শ্বিক অবস্থা, স্থান, কাল, পাত্র। তা না হলে এই সুখী সমৃদ্ধ আমি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারি অন্তঃশ্বাস শূন্য। বন্ধুরা, আজ অবধি, আবার দেখা হবে অয়ের গল্পে নতুন কোনো গল্প নিয়ে বাংলা ভিশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ।